লড়াই করছেন। আর ভোটার রয়েছে ২৬ লাখ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, আমরা আগেই জানিয়েছি আজ আমরা আলোচনা করব সদ্য সমাপ্ত রিহ্যাব ফেয়ার এবং দেশের আবাসন শিল্প নিয়ে। এবারে এই বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি দেশের আবাসন শিল্প ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়ার কাছে। লিয়াকত ভাই, সদ্যই শেষ হয়েছে আপনাদের শীতকালীন আবাসন যে মেলা। এরকম বেশ কিছু মেলা আমরা দেখি সারা বছরই আপনারা আয়োজন করে থাকেন। তো এই মেলার আয়োজনের উদ্দেশ্য কি ছিল এবং কতটুকু সফল বলে মনে করছেন আপনারা? ধন্যবাদ আপনাকে এবং সময়ের টিভির দর্শকদেরকে। দেখুন, আমরা প্রতি বছর এই সময় এটাকে আমরা বলি শীতকালীন মেলা আর কি, রিহ্যাব ফেয়ার। তো এইটা আমাদের উদ্দেশ্য হচ্ছে, এটা কিন্তু ক্রেতা এবং আমরা যারা বিক্রি করি সবার জন্যই একটা ভালো জায়গা। এই অর্থে আমি বলবো যে একই ছাদের নিচে আপনি কিন্তু ছোট বড় মধ্যম এবং অনেক রকম ফ্ল্যাট বা জমি পাচ্ছেন। দ্বিতীয়ত, এখানে কিন্তু কিছু আমাদের বিল্ডিং মেটেরিয়ালসেরও এবং ব্যাংকের কিছু থাকে, আপনার তাদেরও স্টল থাকে। তো এই সব মিলে কিন্তু আমি মনে করি যে কোনো ক্রেতার জন্য একটা ভালো সময়। আর দ্বিতীয়ত, শীত মৌসুমে কিন্তু আমাদের দেশে অনেক প্রবাসী ভাইরাও আসে এবং এই মেলাটা কিন্তু এই জন্য খুব জমে ওঠে এবং এবারকার মেলায় আমরা প্রচুর সাড়া পেয়েছি, যে আগামী কয়েকদিনের মধ্যে আমরা আপনাদের জানাতে সক্ষম হব। মানে কি পরিমাণ ফ্ল্যাট বা প্লট বুকিং হয়েছে, বিক্রি হয়েছে, সেই বিষয়ে আপনারা হয়তো সাংবাদিকদের অবহিত করবেন সামনে অল্প কিছুদিনের মধ্যে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যে টার্গেট কাস্টমার, যারা মূল যে ক্রেতা, এই জায়গায় আপনারা কোনো পরিবর্তন, কৌশলগত কোনো পরিবর্তন আনছেন কিনা, যে শুধুমাত্র উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত এই শ্রেণীর বাইরে এসে যারা স্বল্প আয়ের মানুষ তাদের জন্য কিছু করা? দেখুন, আমরা কিন্তু বিভিন্ন রকম ফ্ল্যাট বানাই, শুধু উচ্চ বা মধ্যবিত্ত নিম্ন আয়ের লোকদের জন্য বানাই। আপনি জানেন যে আমরা কিন্তু ঢাকার বাইরেও কিন্তু আমরা চলে গেছি। আপনি জানেন কুমিল্লা বলেন, সিলেট বলেন, চট্টগ্রাম তো ইতিমধ্যে আমরা আছি। তো এখন আমাদের এখন কিন্তু যে আমাদের ডেভেলপারের সংখ্যা হচ্ছে, আমাদের মেম্বার হচ্ছে 1200। এখানেও কিন্তু তারাও আরো হয়তো হাজার দুয়েক প্রতিষ্ঠান রয়েছে। সেই জন্য এবং আমাদের বাইরেও কিন্তু কিছু ডেভেলপার আছে, তারাও কিন্তু ফ্ল্যাট বানায়। তো এখন তো হচ্ছে কি, আমরা আপনি যে কথাটা বলতে চাচ্ছেন যে সকলের জন্য বানান কিনা, আমরা কিন্তু সকলের জন্য বানাই। সেক্ষেত্রে কিন্তু ছোট বড় মধ্যম সব ধরনের ফ্ল্যাট আছে। কিন্তু সারা যে পুরো আপনাদের যে মেলা ছিল, সেই মেলায় আমাদের প্রতিনিধিরা যেসব তথ্য এবং খবর সংগ্রহ করেছেন, বেশিরভাগ ক্রেতাদেরই কিন্তু অভিযোগ ছিল যে তাদের নাগালের বাইরে আপনাদের যে মূল্য একটা ফ্ল্যাট বা প্লটের। নাগালের বাইরে আমি এই প্রসঙ্গে বলতে চাই আপনার মাধ্যমে, আসলে কিন্তু পৃথিবীর কোন দেশেই কিন্তু স্বল্প এবং মধ্যায়ের লোকেরা কিন্তু পকেটের টাকা দিয়ে কিন্তু ফ্ল্যাট ক্রয় করতে পারে না। এটা কিন্তু ফ্ল্যাট ক্রয় করতে হলে আপনাকে ব্যাংক ঋণ ফ্যাসিলিটি থাকতে হবে। এবং আপনি জেনে খুশি হবেন, আমি প্রবাসী ভাইদের জন্য আমি এই সংবাদটা দিতে চাই। অল্প কয়েকদিন আগে কিন্তু সরকার এবং বিশেষ করে বাংলাদেশ ব্যাংকে আমি ধন্যবাদ জানাবো যে প্রবাসী এনআরবিদের জন্য কিন্তু 50% একটা ঋণ কিন্তু সরকার দিয়েছে। এর ফলে কিন্তু প্রবাসীরা এখন ফ্ল্যাট কিনবে। আমি আবেদন জানাবো, এই ঋণটা স্বল্প এবং মধ্যায়ের লোকদেরও যদি দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি যেটা বলতেছেন নাগালের মধ্যে চলে আসবে। তখন কিন্তু তাদের কিন্তু ফ্ল্যাট ক্রয় করতে তখন একটা বেগ পাবে না, তখন ভাড়ার টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে পারবে আমি মনে করি। কিন্তু হাউস লোনের যে পরিমাণ সুদ ধার্য করা হয় ব্যাংক থেকে, সেটা কি আসলে কতটুকু যুক্ত? এটা নিয়ে আমরা অনেক কাজ করছি। আসলে বিশেষ করে হাউস লোন যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল ডিজিটে না নেমে আসবে, মানে এক অঙ্ক, দ্যাটস মিন 9%, 8%, 7% এর মধ্যে না নেমে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই 15%, 20% কি বলে সুদ দিয়ে কোনো মতেই ফ্ল্যাট বা জমি ক্রয় করা সম্ভব না। ওইটা দেখা যায় যে পরবর্তীতে কিন্তু সে আর ওই ফ্ল্যাটটা গ্রহণ করতে পারে না, ব্যাংকের এত চাপ থাকে। আমি মনে করব যে সরকার যেহেতু এনআরবিদেরকে দিয়েছে, এটা আমার মনে হয়। এবং এখানে আরেকটা খুশি খবর, এখানে 2-1টি ব্যাংক কিন্তু আমাদের এখানে আসছিল, তারাও কিন্তু 9% এর একটু উপরে, মানে 10% কাছাকাছি একটা ঋণ তারা দিচ্ছে। তা আমি খুব আশাবাদী, খুব তাড়াতাড়ি এগুলার একটা সমাধান হবে।
আপনাদের যে ফ্ল্যাট বা প্লট গ্রাহকদেরকে নির্ধারিত সময়ে বুঝিয়ে দেওয়ার হচ্ছে না, এরকম ধরনের অভিযোগও রয়েছে। আমরা মেলার তৃতীয় দিনে এরকম একটি চিত্র আমরা দেখতে পেয়েছি আপনাদের মেলা প্রাঙ্গণেই, যে মানববন্ধন করছিল বেশ কিছু গ্রাহক যারা আপনাদেরই নিবন্ধিত একটি প্রতিষ্ঠানের কাছ থেকে 2003 সালে ফ্ল্যাট কিনে সেটা 2009 সালে বুঝে পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত বুঝে পাননি। দেখুন, এই আপনি যেটা বললেন এটা আমরা কিন্তু একেবারে আমাদের ফুল মেলা বডি কিন্তু ওই যারা গিয়েছিল তাদের সাথে আলাপ করছে যে কোম্পানিটা আর্কেড এটা কিন্তু আমাদের মেম্বার না, এটা কিন্তু ওখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এখন আমাদের মেম্বার যারা না তারা যদি আমাদের কাছে এসে বলে আমাদের কিন্তু করার কিছু থাকে না। তা আমরা এটা কিন্তু একদম আমরা পরীক্ষা করে দেখছি, তাই সে আমাদের মেম্বার না। পরে তাদেরকে ডেকে এনে আমরা বলছি যে ভাই আমাদের মেম্বার না, তারাও আবার জিনিসটা বুঝতে পেরেছে। আর যেটা বললেন আপনার আরেকটা কথা যে ফ্ল্যাট বুঝাই দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু এখন দেখেন আমাদের এখানে তো লক্ষ লক্ষ ফ্ল্যাট আমরা বুঝাই দিচ্ছি মানুষকে। দুই এক জায়গায় একটু ভুল হতে পারে, আমরা যে ব্যবসাটা করি এটা একটা সার্ভিস ইউনিটের মতো। আমরা যে হারে ফ্ল্যাট মানুষকে বুঝিয়ে দিচ্ছি সেখানে টুকটাক একটু দেরি হতে পারে, এবং দেরির কারণগুলো কিন্তু আপনাকে একটা উদাহরণ, আপনি যদি সময় থাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বলতে পারি যে সামান্য কারণে কিন্তু দেরি হয়। মনে করেন ল্যান্ডলর্ড বলতেছে আমাকে এই সিমেন্ট দেওয়া লাগবে, এখন ওই সিমেন্ট মার্কেটে পাওয়া যাবে, সেই জন্য দেরি হচ্ছে। আবার আমার প্ল্যান বা নকশা পেতে আমার রাজুক থেকে পাওয়ার কথা 6 মাস, সেখানে 3 বছর পর পেতে পাচ্ছি, সেখানেও আমার দেরি হচ্ছে। এবং এই সমস্ত কারণে মাঝে মাঝে দুই এক ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে, আমি আপনার সাথে অস্বীকার করবো না। লিয়াকত ভাই, আপনার সাথে আরো আলোচনা রয়েছে আমাদের, আপনার সাথে কথা বলবো। আমরা একটি অন্য খবর থেকে আসছি। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অভিযোগ। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরছি দেশের আবাসন শিল্প ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভুঁইয়ার কাছে। আমরা কথা বলছিলাম সদ্য সমাপ্ত রিহ্যাব ফেয়ার এবং দেশের আবাসন শিল্পের বিভিন্ন সমস্যা এবং সমাধান এবং সম্ভাবনা নিয়ে। যে কথাগুলো উঠে আসছিল যে আপনারা নির্ধারিত সময়ে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারছেন না, হস্তান্তর করতে পারছেন না আপনাদের ফ্ল্যাট বা প্লট। যেটা আমি বলতে চাচ্ছিলাম, আগেও বলছি যে দেখেন আমরা কিন্তু আপনি যে কথাটা বলতেছেন এটা কিন্তু সামগ্রিকভাবে সবার জন্য কিন্তু প্রযোজ্য না। কিছু কিছু ক্ষেত্রে হয়, যেটা আমি আগেও বললাম, এখন যেটা আমি শেষ মুহূর্তে বলছিলাম যে ধরেন আমরা একটা রাজুকে নকশা জমা দিলাম, মানে প্ল্যান, এটা আমাদের যেখানে 6 মাসের মধ্যে পাওয়ার কথা সেটা 3 বছর লেগে যায়। রাজুকের আমি দোষ দেবো না, কারণ ওখানে আমরা বারবার বলতেছি ওয়ান স্টপ সার্ভিসের জন্য, যেটা মানে একটা প্ল্যান বা জমা দেওয়ার পর এটা আবার ট্রাফিক ডিপার্টমেন্ট, পরিবেশ, ফায়ার সার্ভিস, এরকম 10টা ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স লাগে। এই ক্লিয়ারেন্সের জন্যই কিন্তু সময় বেশি লেগে যায়। এই জন্য বিভিন্ন মানে আমাদের যে টাইমে দেওয়ার কথা ওই ক্ষেত্রে আমরা মানে কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেরি হয়, কিন্তু আপনি কিন্তু ঢালাওভাবে এটা বললে কিন্তু আমি মানবো না। অনেকদিন একটা স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছিল যে গ্যাস সংযোগ যেহেতু পাচ্ছিল না আবাসন খাতে, সেই জায়গায় আপনাদের ফ্ল্যাট বুকিং বা বিক্রি অনেকটাই হয়তো মন্থর হয়ে গিয়েছিল। এখন দেখেন বিদ্যুৎ আমরা কিন্তু ঠিক মতন পাচ্ছি, যে ইউটিলিটি সার্ভিস যেগুলোর কথা বলেন ওই জায়গাটা আমাদের এখন আপাতত কোনো কমপ্লেন নাই। কিন্তু তারপর আমি মনে করি যে আমাদের এখন মেন যেটা আমরা চিন্তা করছি যে ঢাকার মধ্যে না থাকে ঢাকার বাইরে, অর্থাৎ উপশহরগুলোতে যদি আমরা যেতে পারি, ঢাকার বাইরে ধরেন গাজীপুর, কেরানীগঞ্জ, এই সব অঞ্চলগুলোতে আমরা যেতে পারি। এটা যাওয়ার জন্য কিন্তু আমাদের ওই আপনি যে কথাটা বলেন ইউটিলিটি সার্ভিসটা আর উন্নতি করতে হবে, এবং নাগরিক সুবিধা যেটাকে বলে সেই সুবিধাগুলো যদি আপনাদের বিভিন্ন অঞ্চলে দেওয়া যায় তাহলেই কিন্তু আপনি দেখবেন ওই এলাকার জমির দামও কম, এবং আমরা কিন্তু ওই সব জায়গায় ফ্ল্যাট করে আমরা কিন্তু আপনাদের কাছে খুব কম দামে ফ্ল্যাট দিতে পারবো। বাজেটেও বেশ কয়েকবার আপনাদের সুযোগ দেওয়া হয়েছে যে কালো টাকা বিনিয়োগের একটা সুযোগ কিন্তু আবাসন খাতে দেওয়া হয়েছিল, সেই সুযোগ আপনারা কতটুকু কাজে লাগিয়েছেন? ধন্যবাদ আপনাকে। কিন্তু আমরা কিন্তু কালো টাকা সাদা করার ব্যাপারে কোনো সময় বলি নাই, এটা কিন্তু ডিফারেন্ট থিং বা আলাদা জিনিস। আমরা কিন্তু বলতেছি অপ্রদর্শিত আয়, মানে যেই টাকাটা ডিক্লারেশন দিতে পারে না, যেমন আপনার বোনকে আপনি টাকা দিয়েছিলেন কোনো সময় বা জমি বিক্রি করে সে টাকা পাইছে 20 লাখ 30 লাখ, এই টাকাটা তাকে ইনভেস্টমেন্ট করতে হবে, এবং এই ইনভেস্টমেন্ট করতে গেলেই কিন্তু তাকে
প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আমরা বলছি উইদাউট প্রশ্ন, যেটা মাননীয় পূর্তমন্ত্রীও ওই দিন আমাদের মিটিং এ বলছে যে উইদাউট প্রশ্ন করা, মানে কোনো প্রশ্ন ছাড়া যদি এই টাকাগুলো আপনাকে ইনভেস্টমেন্ট করার সুযোগ দেওয়া হয় তাহলেই আপনি এই খাতে এই টাকাটা বিনিয়োগ হবে, তাছাড়া হবে না। আপনি যেটা বলতে চাচ্ছেন এই টাকাটা কিন্তু এই জন্য এখানে বিনিয়োগ হচ্ছে না। যেহেতু আমাদের জনবহুল একটি দেশ, আবাসনের অনেকের আবাসনের ব্যবস্থা করতে হচ্ছে, জমির স্বল্পতা রয়েছে, সেই জায়গা থেকে সুউচ্চ ভবন নির্মাণ এবং আধুনিক প্রযুক্তির সংযোজন কতটুকু আবাসন খাতে হয়েছে? দেখুন, আপনারা যে সমস্ত নান্দনিক ফ্ল্যাট বা বাড়ি যেটাই দেখতেছেন, ঢাকা শহরে বলেন, চট্টগ্রামে বলেন, ইভেন কক্সবাজারে বলেন, এগুলা কিন্তু আমাদের রিহাব মেম্বাররাই তৈরি করছে। এবং আমাদের মেম্বাররা এত স্বয়ংপূর্ণ এখন, তারা যে কোনো 20 তলা বলেন 30 তলা বিল্ডিং করার জন্য তারা কিন্তু সক্ষম। এবং আমাদের কাছে অনেক ভালো ভালো এক্সপার্ট রয়ে গেছে। এবং আপনি জানেন যে আমাদের এখানে কিন্তু আমরা একটা ট্রেনিং ইনস্টিটিউট করছি, যেখানে আমাদের লেবাররা এই কিছুদিন আগে এটা চালু হয়েছে, লেবাররা ট্রেনিং দিচ্ছে। এইটা কিন্তু আগে ছিল না বাংলাদেশে। এবং এই লেবাররা যখন ট্রেনিং দিয়ে বেরোবে তখন কিন্তু শুধু আমাদের সেক্টর না, তারা বিদেশেও গেলেও কিন্তু তাদের ন্যায্য মূল্যটা হবে। বিকজ এখন যারা বিদেশে যায় তাদের কিন্তু কোনো সার্টিফিকেট নাই, মানে কোনো ট্রেনিং ইনস্টিটিউটে। তো একটা ছোট্ট উদাহরণ দিয়ে, আপনি একটা হেলমেট পরতে হবে। হেলমেটটা তো একটা সার্টেন পিরিয়ড, আপনি সারাদিন তো আপনি হেলমেট পরে থাকবেন না, একটা সার্টেন পিরিয়ডে পড়তে হবে। তো এই ট্রেনিং না নিয়ে গেলে এই শ্রমিকরা তখন কিন্তু দেখবেন যে আরো দক্ষ হবে। এবং ফলে কিন্তু আপনি যে জিনিসটা বলতেছেন যে আমরা কিন্তু যেটা আধুনিক যে কোনো ইমারত তৈরি করার জন্য আমরা সক্ষম। ধন্যবাদ লিয়াকত ভাই। আমরা চাই আপনাদের হাত ধরে আবাসন খাত আরো শৃঙ্খল হোক এবং আরো সমৃদ্ধ পর্যায়ে পৌঁছে যাক বাংলাদেশের আবাসন শিল্প। আপনাকেও ধন্যবাদ এবং সময়ের দর্শকদেরকেও ধন্যবাদ।